সুপ্রভাত, নমস্কার। আমি নয়ন রায়। আমি সন্দেশখালীতে আছি না, সন্দেশখালীতে নেই, সন্দেশখালী ছিলাম, বনগাঁয় ছিলাম। রাজ্যের বিভিন্ন জায়গাতে নির্বাচনে যে পরিস্থিতি নিজের চোখে নিজের দৃষ্টিশক্তির মধ্য দিয়ে দেখেছি। তা যেটা অন্য মুডে আছি, অন্য মুডে ইন্টারভিউ করার ইচ্ছা আছে। যাকে দেখছেন বর্ষিয়ান নেতা এবং শাসক দলের বহু পুরনো মানুষ এবং বর্ধমান পৌরসভার পৌর পিতা পরেশচন্দ্র সরকার। পিতা না, পতি। আচ্ছা, পৌরপতি, মাফ করবেন, পৌরপতি। আমরা কখনো কখনো পৌর পিতা বলি, সেটা উনি ঠিক করলেন। তো মাস্টারমশাই মানুষ, আমরা ভুল বলছি, ঠিক করে দিলেন। ভুল বললে শুধরানোর অধিকার মানুষের আছে। সেটা হচ্ছে যে আবাসের বিষয় মাঝখানে কার্যত অনেকটা বন্ধ ছিল এবং মানুষ হাউ তাস করছিল যে কবে পাবো না। বহু গরিব মানুষ যারা হাট ঝিরঝিরে করে অর্থনৈতিকভাবে রয়েছে পিছিয়ে পড়া, তারা কার্যত আপনার দরবারে বহুবার গেছে। বর্তমানে কি পরিস্থিতি এবং টাকাটা কত টাকা রিলিজ করতে পারলেন আপনারা? প্র্যাকটিক্যালি আমরা বর্ধমান পৌরসভা 21-22 সনের জন্য 1095 জন জিও ট্যাগিং করে বাড়ি আরম্ভ করেছিল। আমরা এই করিয়েছিলাম 1 বছর আগে। তাদের আমরা 360 স্কোয়ার ফিটের মধ্যে তাদের যা ঝুপড়ি ঝাপড়া বাড়ি ঘর যা ছিল আমরা ভেঙে দিতে বলেছিলাম এবং সেখানে সরকারি টাকা তাদের দেয়া হবে 3,68,000 টাকা। তার মধ্যে 25,000 টাকা তারা নিজেরা দেবে, বাকিটা 4টে কিস্তিতে সরকার থেকে আসবে এবং তারা তাদের নিজের বাড়ি তারা করে নিতে পারবে। এই ধরনের এই যে স্কিমটা হাউস ফর অল, সকলের জন্য বাড়ি, সেই অনুযায়ী আমরা প্রথমে তাদের বাড়িঘর ভাঙাই এবং 1,22,000 টাকা করে তাদের আমরা দিয়ে দিই। পরবর্তীকালে আবার একটা টাকা আসে এবং তখন আমরা 1,22,000 টাকা দিতে পারি না। সে টাকার মানে 4,91,91 লক্ষ এলো প্রথমে, তারপরে এলো 13,32,00,000 টাকা এই গত মাসে, মাত্র কয়েকদিন আগে, এই মে মাসের প্রথম দিকে 13,32,00,000 টাকা। এইটা দিয়ে যাদের আমরা প্রথমে 45,000 করে দিয়েছিলাম, 1,22,000 টাকা কুলোয়নি বলে দিতে পারিনি, তাদের আমরা 77,200 করে 3-4 দিন আগে আবার দিয়ে দিয়েছি। মানে 1,22,000 তাদের পূরণ করে দিয়েছি। তার সংখ্যাটা 1,000-এর উপরে লোককে আমরা দিয়ে দিয়েছি। অ্যাট দি রেট অফ 77,200 পার হেড আমরা 1,000 লোককে দিয়ে দিয়েছি। আর 18-19-19-20-তে যাদের তৃতীয় কিস্তি এবং চতুর্থ কিস্তির টাকা বাকি ছিল, তৃতীয় কিস্তির জন্য 43,458 করে এবং চতুর্থ কিস্তির জন্য শেষ কিস্তি আর কি 30,000 টাকা করে যাদের বাকি ছিল, সেরকম 700 লোককে আমরা সব টাকা দিয়ে দিয়েছি। তার মানে চতুর্থ কিস্তির টাকা পাওয়ার জন্য একটা অংশে প্রায় 200-300 বাড়ি তাদের পুরো প্রাপ্য টাকা পেয়ে গেল। আর তৃতীয় কিস্তি আমরা দিয়েছি। উপরন্তু প্রায় 200 লোককে আমরা সেকেন্ড কিস্তির টাকা 1,47,200 করে, এটাও প্রায় 200 লোককে আমরা দিয়ে দিলাম। এই করে 13,32,00,000 টাকা যেটা আমরা এই মে মাসের প্রথমে পেয়েছি। এই মে মাসের আজকে 18 তারিখ, আজকে 19 তারিখ। আমরা এই দিন দশেকের মধ্যে পুরো কাজটা প্রায় টাকাটা পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। এর আগে দিলাম 4,91,00,000, এই দিলাম 13,32,00,000 টাকা এই বছরের মধ্যে। তা যাই হোক, এখন এই যে গরিব মানুষ যারা আমাদের কথা অনুযায়ী সরকারি অনুমোদন প্রাপ্ত যে বাড়িগুলো, যারা বাড়ি আরম্ভ করেছিল, গরিব লোক যারা তাদের ঝুপড়ি ঝাপড়া ছেড়ে কেউ এখানে ওখানে পরের বাড়িতে ভাড়া নিয়ে বিভিন্নভাবে একটা কষ্টের মধ্যে যাদের জীবন অতিবাহিত করছিল, একদম বাড়ি শূন্যভাবে, হোমলেস ভাবে, আমরা কিন্তু তাদের এই টাকাটা দেওয়ার ফলে তাদের অনেকেই এখন ছাদটা পর্যন্ত করে নিতে পারবে। কমপ্লিট না হলেও ছাদ অবধি করে নিতে পারবে। যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেল এবং যারা তৃতীয় কিস্তির পেয়ে গেল, প্রত্যেকেরই মাথার উপরে ছাদ হয়ে গেল। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ এবং
হাউস ফর অল স্কিমের একটা সাফল্য আমরা বলতে পারি। বর্ধমান পৌরসভা অত্যন্ত দ্রুততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, তৎপরতার সঙ্গে বিভিন্ন কাজের এই যে একটা চাপ, তার মধ্যেও কিন্তু আমরা এই যারা বাড়ি হারা, বাড়ি ছাড়া, তাদের জন্য এই কাজটা আমরা করে দিতে সক্ষম হয়েছি। পরেশদা, আপনার কাছে আপনি যখন চেয়ারম্যানের পদে বসেন, তো আপনি বাড়ি থেকেই কার্যত মানুষজন যাওয়া শুরু করে। আপনি তো এরকম প্র্যাকটিক্যাল, যেহেতু আপনি খুব একদম গ্রাসরুট থেকে পলিটিক্সটা করেছেন, না পলিটিক্সের বাইরে বলছি, বহু মানুষের করুণ আবেদন শোনেন আপনি। আমরা দেখেছি বিগত কয়েক দশক ধরে এই বর্ধমান শহরে রাজনীতিকরণ হতো, ওদের বাড়ি করার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, সেটা পরেশদার ক্ষেত্রে সেটা হচ্ছে না। সেটা মানুষ বলছে যে না, ওনার কাছে গেলে অন্তত কথাটা শোনা যায়। এটাই তো গণতন্ত্রের সে বক্তব্য, যে মানুষের কথা শুনতে হবে। না, একটা বিষয় হচ্ছে মানুষের তো দৈনন্দিন জীবনে নাগরিক যারা, তাদের তো সমস্যার শেষ নেই। জল, আলো, রাস্তাঘাট, নিকাশি, তার ট্যাক্স, খাজনা, মিউটেশন, এটা সেটা বিভিন্নভাবে যারা বসবাস করেন শহরে, এখন 5 লক্ষের উপরে মানুষ বাস করেন, তাদের দৈনন্দিন বিভিন্ন সমস্যাকে তাদের ফেস করতে হয়। এখন আমারও অবসর অফুরন্ত, আমি রিটায়ার্ড একজন হেডমাস্টার মশাই। এই মুহূর্তে আমি জনসেবা বলুন আর মানুষের সেবা বলুন, পৌর পরিষেবার মধ্য দিয়ে আমি সকাল থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত সর্বদাই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত। এটা মানসিক তৃপ্তি পান আপনি? আমি নিয়োজিত করে দিয়েছি। সকালে বসি, রাত্রে বসি, মানুষের সুখ দুঃখের কথা, সমস্যার কথা শুনি। সারা দুপুর আমি অফিসে সেগুলো সমাধানের চেষ্টা করি। সবাইকে সব সময় প্রিয়ভাবে, তাদের দাবি হয়তো মেটানো সম্ভব হয় না, সম্ভব নয়ও, ওয়ান ক্যানট প্লিজ অল এট এ টাইম, সেটা পারেও না, কিন্তু আমি তাদের কথাটা অন্তত শুনে কিছু যদি রিলিফ দেওয়া যায় তার জন্য আমি চেষ্টা করি। এবং আমি মনে করি এই মুহূর্তে আমি বর্ধমান শহরে মানুষের কাছে অন্তত কথা শোনাবার মতো একটা মানুষ আমি হয়েছি। আমি পেরেছি আমার ধৈর্য দিয়ে, আমার অধ্যবসায় দিয়ে, আমার পরিশ্রম দিয়ে। আমি কোনো দিনও শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো সময় আমি সাধারণত পৌর পরিষেবার কাছ থেকে নিজেকে বিরত রাখি না, ছুটি নেই না। আমি মানুষের মধ্যেই আছি, মানুষ নিয়েই আছি। কাজেই আমি মনে করি বর্ধমান শহরের মানুষ আস্তে 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 যেভাবে উন্নয়নের ছোঁয়া পাচ্ছে, প্রত্যেকটি ওয়ার্ডে রাস্তাঘাট, জল, আলো, বিভিন্ন বিষয়ে যারা যখন যেটা নিয়ে আসেন আমি করে দিতে পারছি। তবুও অসাধু চক্র একটা থাকে, আছে সর্বত্রই, যারা নিরন্তর চেষ্টা করে অবৈধ নির্মাণের জন্য, পুকুর ভরাটের জন্য, সরকারি জায়গা দখলের জন্য এবং একে অপরকে প্রতারণা করা বা ঠকানোর জন্য। এই শ্রেণীটা ছিল, আছে, থাকবে। আমি চেষ্টা করছি যথেষ্ট সম্ভব তাদের চেক দিয়ে সৎ নাগরিকদের যেন পৌর অ্যামিনিটিস আরও বেশি করে আমি পৌঁছে দিতে পারি, চেষ্টায় আছি। বহু মানুষ প্রিয় হয়, যেমন অপ্রিয় তেমনি হয়, প্রিয় অপ্রিয় সবাইকে নিয়েই আমি দিনাতিপাত করছি, মানুষকে ভালোবেসে মানুষের জন্য সেবা দিচ্ছি। আর কর্মই আমার ধর্ম। আমি মনে করি যে এই গৃহ যোজনায় যে এই একটা বিরাট একটা কষ্ট আমার ছিল, 1 বছর পর্যন্ত মানুষগুলো টাকা পাচ্ছিল না, সেটা অবশেষে আমাদের সরকার যেভাবে টাকাটা দিয়ে তাদের সুরাহা করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ এবং সরকারকেও ধন্যবাদ জানাই এ ধরনের পদক্ষেপের জন্য। এইভাবেই আমরা একটার পর একটা প্রকল্প বর্ধমানে সফল করে তুলছি। আমরা শ্মশানটাকে অতি সুন্দর করে মনোরমভাবে সাজিয়েছি। রাস্তাঘাটগুলো অমৃত প্রকল্পের জন্য যা ক্ষয়ক্ষতি হয়েছিল খোঁড়াখুড়ির ফলে অনেকটা মেরামত করা সম্ভব হয়েছে, অনেক নতুন রাস্তা হয়েছে। এখনও অমৃতের কাজ ডিসেম্বর অবধি চলবে, কিছু খোঁড়াখুড়ি হবে, আমরা চেষ্টা করব সেটাও যাতে সঙ্গে সঙ্গে মেরামত করে দিতে পারি। পানীয় জল 40,000 হোল্ডিংয়ে আমরা হাউস কানেকশন দিয়ে দিয়েছি, বাড়ি বাড়ি সেই জলটা, অমৃতের জলটা ঢুকছে। পুরনো জল তো আছেই, উপরন্তু আরও 40,000 বাড়িতে আমরা হাউস কানেকশন করে দিয়েছি। টাউন হলের সংস্কার কাজ আরম্ভ হয়ে যাচ্ছে, সর্বমঙ্গলা মন্দিরেও কাজ হবে। বিভিন্নভাবে মানুষের কল্যাণে যা যা করা দরকার, উই আর ডুইং দ্যাট। শহর সৌন্দর্যায়ন, শহরে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে আপনি যে কাজগুলো করছেন, আপনি বললেন আপনি যেহেতু পৌরপতি, তো
তো আমার একটা প্রশ্ন ছিল, জানি না আপনি নিশ্চয়ই জানেন বোধহয়, এখানে ভবঘুরে প্রচুর মানুষজন আছে যাদের মাথার উপর ছাদ নেই, তাদের খাবার কিছু নেই। আমি বলছি মাথার উপরে ছাদের ক্ষেত্রে ভবঘুরে যারা আছে, হোমলেস, আমরা ভবঘুরেদের জন্য অলরেডি আমাদের 3 তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে এবং উইদিন এ মান্থ ওটা আমাদেরকে টেক ওভার করতে হবে। 3 তলা একটা বিশাল বাড়ি যেটা তৈরি কমপ্লিট হয়ে গেছে পান্থশালার পাশেই তিনকুনিয়াতে। কাজেই ভবঘুরেরাও আর হোমলেস হিসাবে থাকবে না, রাত্রে তারা শেল্টার পাবে, ওখানে সব মানুষই থাকতে পারবে। এটাও একটা সরকারি বড় অ্যাচিভমেন্ট বলছেন আপনি। এটাও সরকারি প্রকল্প, বাড়ি তৈরি হয়ে গেছে, এখন শেষ পর্যায়ের ফিনিশিং এর কাজ চলছে। আগামী 1 মাসের মধ্যে আশা করি আমরা হ্যান্ড ওভার নিতে পারব। চিহ্নিতকরণ করার ক্ষেত্রে কোনো ভূমিকা থাকবে পৌরসভা, যে আদৌ এরা ভবঘুরে কিনা, তার তো সেটা তো পরে গাইডলাইনগুলো অনুযায়ী সব কাজ হবে। মোটমাট আমরা বসে নেই, সবার জন্যই আমরা ভাবছি। যেমন সরকার থেকে বৃদ্ধ ভাতা, সরকার থেকে বিধবা ভাতা, যেমন ছাত্রদের জন্য, যুবদের জন্য, মানে কন্যা ছাত্রীদের জন্য রূপশ্রী প্রকল্প থেকে আরম্ভ করে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে যেমন সবাইকে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে, এদিকেও যারা রাস্তায় থাকে তাদের জন্য ভাবনা হয়েছে, সবার জন্যই হচ্ছে। আপনি একটা বারবার আশঙ্কা প্রকাশ করেছেন এবং আমি চিন্তিত যে পৌর কর আদায়ের ক্ষেত্রে একটা বারবার অনীহা দেখা যায়। পৌর কর আদায়ে বহু মানুষ ঠিক মতো কর দেন, অনেক মানুষের আবার একটা আছে না দেওয়ার একটা প্রবণতা। আমরা কিন্তু গত 2-3 বছরের মধ্যে চেষ্টা করে অনেকটা বেশি আদায় করতে সক্ষম হয়েছি, মানুষকে সচেতন করেছি, আমাদের আয় বৃদ্ধি পেয়েছে প্রায় 7-8 কোটি টাকার উপরে। এই বছরে আমি আয় বৃদ্ধি করে দিয়েছিলাম 7 কোটি থেকে 8 কোটি টাকা। এবং পৌরসভা আজকে একটা বিশাল সংস্থা, 4 কোটি 30 লক্ষ টাকা মাসে পেনশন সহ দিতে লাগে। কাজেই প্রতি মাসেই আমাদের 4 কোটি টাকার উপরে সংস্থান করতে হয়। সবটাই মানুষের সহযোগিতায়, আমাদের বোর্ড অফ কাউন্সিলরদের সহযোগিতায়, সবাইকে নিয়ে এটা আমি পারছি, অন্তত এখন পর্যন্ত চলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। বরং বর্ধমানের মানুষ আমি মনে করি অনেক বেশি আগের তুলনায় বেশি পরিষেবা পাচ্ছেন। এই যে রাস্তাঘাটে জঞ্জাল গোজা জমে থাকতো, তার জন্য সরকারি প্রকল্প অনুযায়ী প্রচুর গাড়ি ওয়ার্ডে দিয়েছি। প্রায় 500-600 লোককে নির্মল বন্ধু, নির্মল সাথী হিসাবে আমরা কাজে লাগিয়েছি। পচনশীল অপচনশীল জিনিসগুলোকে ভাগ করে বাড়ি থেকে নিয়ে যাওয়া, সেগুলো স্ট্যাক করা, সেগুলো ট্রেঞ্চিং গ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া, গাড়ি ঘোড়ার ব্যবস্থা সমস্ত এখন সিস্টেমেটিক ওয়েতে হচ্ছে। শহরটা আগের তুলনায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। জল নিকাশি ব্যবস্থার দিকে আমরা গত 2-3 বছর পর্যন্ত চেষ্টা করায় শহরে আর খুব একটা জল বর্ষাকালে জমছে না। 3 নম্বর হচ্ছে সৌন্দর্যায়নে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে বিভিন্ন জায়গায় শহরটাকে আরেকটু কীভাবে সাজিয়ে তোলা যায়, কিভাবে হাইমাস্ট লাইট দিয়ে আরও আলোকিত করা যায়, বুলেভার্ডগুলোকে আরও গাছ লাগিয়ে কিভাবে সৌন্দর্যায়ন করা যায়, আমরা কিন্তু সচেষ্ট আছি। সব কাজ আমরা করতে পেরেছি বলি না, কিন্তু আমরা চেষ্টা করছি শহরটাকে মানুষের কাছে আরেকটু প্রেজেন্টেবল করবার জন্য। আপনি ঠিক বলছেন যে শহরের যে আবর্জনাগুলোকে আপনি নিয়ে যাচ্ছেন এগ্রিকালচার ফার্মের ওখানে, সমস্ত আমরা ফার্মে, আপনি ওখানে দেখবেন, আমি নিজে দেখলাম ওখানে কার্যত আবর্জনা গড়াগড়ি খাচ্ছে রাস্তায়। এটা আপনার দেখেন না, এটা ঠিক নয়। যেটা হচ্ছে ওখানে নিয়ে যখন ফেলে গাড়িগুলোতে কিছু এদিক ওদিক হচ্ছে, আমরা ওখানে 5 কোটি টাকা খরচ করে গোটা ট্রেঞ্চিং গ্রাউন্ডে পাঁচিল দেওয়া হচ্ছে, যেটা আগে ছিল না। 5 কোটি টাকা খরচ করে বিশাল ড্রেন হয়েছে, প্রায় 1.5 কোটি টাকা 2 কোটি টাকা খরচ করে, যার মাধ্যমে সমস্ত নোংরা ইয়েটা বেরিয়ে যাবে। তারপর একটা অন্য পদ্ধতিতে ওখানে বায়োমাইনিংয়ের একটা ব্যবস্থা হচ্ছে। কাজেই আমরা আছি, সবটা নিয়েই লেগে আছি, চেষ্টা করছি। আমি শেষ করবো আপনাকে, হচ্ছে বেহুলা নদী খুব বিখ্যাত, বর্ধমান 1 নম্বর ওয়ার্ডে খাগড়াগড় এলাকার মধ্যে পড়ে। একটা দিকে পঞ্চায়েত, সরাইটুকু গ্রাম পঞ্চায়েত, 1 নম্বর ওয়ার্ড। কার্যত বেহুলা নদী স্রোত হারিয়েছে, জবরদখল হয়ে গেছে। খবর এখন ওটা তো পঞ্চায়েত এরিয়ার মধ্যেই অধিকাংশটা, সব নিয়ে ভাবনা চিন্তা ডিএম লেভেলে, প্রশাসনিক লেভেলে করবেন। আমাদের মধ্যে যেটা আছে, শহরের মধ্যে দিয়ে বাঁকা যাচ্ছে, বাঁকা নদীটা আমাদের প্রবলেম। বাঁকা নদী বহমান রাখতে না পারলেও অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন যাতে থাকে, সেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। এখন সেটা আমাদের একটু দেখতে হচ্ছে। আর একটা কথা, কাজের ক্ষেত্রে এখন আর কোনো আমাদের
দিকভ্রষ্ট হওয়ার কোনো উপায় নাই। সব কাজ আমরা গুছিয়ে নিয়ে একে 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 করে যাচ্ছি। শুধু অসুবিধা যেটা স্বার্থপর, ধান্দাবাজ, অসাধু চক্র যারা শহরে নিয়ম না মেনে বাড়িঘর তৈরি করে বা রাস্তা দখল করে বা মানুষকে শহরটাকে কংক্রিটের জঙ্গল করতে চাইছেন, সেই ধরনের কিছু মানুষকে যারা স্বার্থ সংশ্লিষ্ট এইসব বিষয়ে আমরা মানে বিরত করার জন্য অনবরত আবেদন করছি, ধরপাকড় করছি, চেষ্টা করছি, কিছু ভাঙচুরও করেছি, কিছু ডেমোলিশনও করেছি, এবং আশা করি এই ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের যেখানে যে যখন খবর দেয়, ফোন এলেই আমি দৌড়ে যাই, সে পুকুর ভরাট হোক আর অবৈধ নির্মাণ হোক, আমি সর্বত্র যাচ্ছি, নোটিশ করছি, চেষ্টা করছি, আইনের আওতায় এনে কিভাবে ব্যবস্থা নেওয়া যায় ব্যবস্থা করছি। হাইকোর্টে বহু মামলা জমে গেছে, তবু আমরা এর থেকে কিন্তু বিরত হব না। শহরটাকে ঠিকঠাক মতো সুন্দর করে সাজানোর জন্য নিয়ম বিধি অনুযায়ী বাড়িঘর মানুষ করুক, এই লক্ষ্যে আমরা একদিকে রাস্তা করছি, একদিকে জলের ব্যবস্থা করছি, একদিকে লাইটের ব্যবস্থা করছি, নিকাশি ব্যবস্থা করছি। আশা করছি অদূর ভবিষ্যতে বর্ধমান শহর একটা বাসযোগ্য শহর হিসেবে সকলের কাছে গৃহীত হবে। আপনি শেষ করলেন বাঘা দিয়ে, আপনি বেহুলাটা পাশ কাটিয়ে গেলেন। বেহুলা নদীতে 1 নম্বর ওয়ার্ডে কার্যত অবৈধ নির্মাণ হয়েছে, এটা আপনি নিশ্চয়ই খোঁজ নেবেন। অবৈধ নির্মাণ তো আমি বললাম, এটা আমি বলিনি, 2 নম্বর বলেন যে বাঁকা শ্রোতারা হচ্ছে, ঠিক বলছেন আপনি, শহরের উপর দিয়ে বাঁকা নদীকে কার্যত বেদখল করেছে বেশ কিছু মানুষ, করেছে তো সেটা থেকে মুক্ত করা। এটা তো সেই আজকে 50 বছর আগে থেকে বাঁকার দুপারে লোক দখল করে বসে আছে। এটা ইরিগেশনের সম্পত্তি। ইরিগেশন ডিপার্টমেন্টকে এই ব্যবস্থা যদি কোনোদিন নিতে পারে, বাঁকার সৌন্দর্যায়ন করে, তাইলেই সম্ভব। আর এটা প্রচুর টাকার ব্যাপার। বাঁকাকে সুন্দর বহমান করে খরস্রোতা করতে গেলে তার জন্য যে টাকার দরকার সেটা আমাদের নেই, সেটা ইরিগেশন ডিপার্টমেন্ট সরকারকে করতে হবে। তারা পরিকল্পনা করুক, আমরা সঙ্গে আছি। আর এটা 50-60 বছর আগে থেকে বাঁকা দখল আরম্ভ হয়েছে, এখনকার ব্যাপার নয়। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এটা কবিতা শুনবো না কারণ মুখে শেষ করার না, আপনাদের সবাইকে, শিক্ষক মানুষ, আপনাদের সবাইকে নমস্কার করি। আর মানুষ বর্ধমানে ভালো থাকুন, এটাই একমাত্র লক্ষ্য। আজকে পরেশদা কবিতা শোনাবে না, আমার একটু মনটা খারাপ হলো, কারণ উনিও কবিতা ভালোবাসেন, আমিও কবিতা ভালোবাসি। উনি দেখা হলে আমায় বলেন, যাই হোক আজকে বলছেন না, কিন্তু শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে, অগ্রগতির উন্নয়নের ক্ষেত্রে একটা লাইন আমি বলে দিই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে লাই। মানুষকে নিয়েই কাজ করছি, মানুষের মধ্যেই আছি, যতদিন বেঁচে থাকবো মানুষকেই সেবা দেব, পরিষেবা দেব, তাদের সঙ্গে থাকবো, এটাই যেন আমার ধর্ম হয়। এইটুকু বলে সবাইকে নমস্কার জানাচ্ছি। আমি শেষ করব, সবার উপরে মানুষ সত্য ঠিকই, বিপ্লবের পথ যখন আস্তে আস্তে মসৃণ হতে শুরু করে, তার মাঝখানে থাকে কাঁটা। সেই কাঁটা বেছানো পথ অতিক্রম করার জন্য লাগে সংগ্রাম, অর্থাৎ মেহনত, সেটা পরেশদা করছে। আর শহর সৌন্দর্যায়নের ক্ষেত্রে এবং ক্রমবর্ধমান চাহিদার ক্ষেত্রে যে অর্থনৈতিক আয়ের যে বিষয়, পৌরকার চেষ্টা চলছে। অবৈধ নির্মাণ হোক, বেহুলা নদী হোক, বাঁকা নদী হোক, এই দীর্ঘদিনের সমস্যা। বাঁকা নদীর ক্ষেত্রে 50 বছর ধরে সমস্যা, ইরিগেশন ডিপার্টমেন্টকে দেখতে হবে এটা। এবং রাস্তাঘাটের পরিস্থিতি বললেন, অমৃত প্রকল্পের ক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থাটা চেঞ্জ হচ্ছে না, এটা পরিবর্তন হচ্ছে। আর আবাসের সবার জন্য বাড়ি, এটার জন্য তার অর্থ বরাদ্দ তিনি পেয়েছেন, সেটা করেছেন। আর যারা ভবঘুরে তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা হয়েছে। আর শহর সৌন্দর্যায়ন হয়েছে, হোর্ডিং দেখছি বিভিন্ন জায়গাতে, সামনে বর্ষা আসছে, ডেঙ্গি ফেঙ্গির প্রকোপ বাড়বে, তখন পরেশদার সঙ্গে আলাদা কথা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়নরা, আমার সহকর্মী শোভিত পদার। নমস্কার।